নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। রাজকীয় রাজস্থান সিরিজের আরেকটি নতুন পর্ব আজকে শুরু করছি। আশা করব আপনাদের এই পর্ব আগের পর্বগুলির মতোই খুব ভালো লাগবে। তো চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। জয়সলমের ভ্রমণ সম্পূর্ণ হওয়ার পর এবার আমাদের গন্তব্য ছিল যোধপুর। ন্যাশনাল হাইওয়ে 125 ধরে যদি আপনি যাত্রা করেন তাহলে 266 কিলোমিটার মতন রাস্তা পেরিয়ে জয়সলমের থেকে যোধপুর পৌঁছতে আপনার সময় লাগবে ওই 4 ঘন্টার কাছাকাছি। তবে ন্যাশনাল হাইওয়ে 11 ধরলে দূরত্ব এবং সময় দুটোই কিছুটা বেড়ে যায়। তো অক্টোবর মাসের 16 তারিখে সকালবেলা গরম গরম চাউমিন দিয়ে জমিয়ে ব্রেকফাস্ট করার পরে জয়সলমের থেকে আমরা ওই দুপুরের দিকে যোধপুর রওনা দিয়েছিলাম। এরপর লাঞ্চ করবার জন্য পথমধ্যে একটি রেস্টুরেন্টে আমরা হাজির হই। যদিও এটাকে ঠিক রেস্টুরেন্ট বলা যায় কি না সেই বিষয়ে আমার সন্দেহ আছে। এটা আসলে একটা ধাবাই ছিল। বাইরে টেবিল খাটিয়া এসব পাতা আছে আর সেখানে বসে খেতে হবে, কিন্তু এই গরমের মধ্যে খাটিয়ায় বসে খাওয়া সম্ভব নয়, আর এতজন লোকের পক্ষে তো একেবারেই সম্ভব নয়। তাই অনুরোধ করার পরে দোকানের মালিক একটা ঘর খুলে দিলেন খাওয়া দাওয়া করার জন্য। একটা ঘরে মাত্র 3টে টেবিল আর প্রতি টেবিলে 6 জন করে বসে খেতে হবে। এদিকে ঘরে পাখা মাত্র একটা। যাই হোক, ঘুরতে এসে অত তো বাজবিচার করলে চলে না, পরিস্থিতি অনুযায়ী মানিয়ে চলতেই হবে। এই মন্ত্রে বিশ্বাসী আমরা হাত মুখ ধুয়ে খেতে বসে পড়লাম, কিন্তু বিধি বাম সেই মুহূর্তেই হলো লোডশেডিং। অগত্যা আর কি করা, ওই গরমের মধ্যেই সেদ্ধ হতে হতে কোনো রকমের লাঞ্চ সারলাম। তবে লাঞ্চের মেনু কিন্তু বেশ ভালোই ছিল। ভাত, ডাল, আলু ভাজা আর ধোকার ডাল্লা, সিম্পল অ্যাজ ওয়েল অ্যাজ টেস্টি। আমাদের খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেছিলো, তবে কারেন্ট তখনও আসেনি, আর তাই ফার্স্ট ব্যাচের খাওয়া শেষ হয়ে যাওয়ার পরেই আর কেউ ওই ঘরে খেতে ঢোকেনি। বাকিরা বাইরেই টেবিলে বসে খাওয়া শুরু করে দিয়েছিলেন। অ্যাটলিস্ট বাইরে তো তাও হাওয়া আছে। খাওয়া দাওয়া শেষে আবার আমরা রওনা দিলাম। সত্যি বলতে কি, রাজস্থানে এসে যে এত সবুজের সমারোহ চোখে পড়বে ভাবতে পারিনি। এমনকি ওই দিনকে যখন জয়সলমেরে আমরা মরুভূমিতে গেলাম তখনও বেশ ভালো রকমের গাছপালাই আমাদের চোখে পড়েছিল। আমাদের উটচালক শওকতকে মনে আছে? ওই ছোট বাচ্চাটা, ওকে আমরা জিজ্ঞেস করেছিলাম এই ব্যাপারে। তো ও বলল যে করোনার পর থেকেই নাকি এটা হয়েছে। তো সবুজের মধ্যেই কিছু বালিয়াড়ি দেখতে দেখতে সময় কাটাতে লাগলাম। বিকেল তখন প্রায় হয়েই এসেছে। আকাশে হালকা রোদের লুকোচুরি দেখা যায়। 16ই অক্টোবর 2024 আমরা জয়সলমের থেকে যোধপুর যাচ্ছি। 2024 সালে কোজাগরী লক্ষ্মী পুজো এই 16ই অক্টোবরই অনুষ্ঠিত হয়েছিল। এবার এতজন বাঙালি আমরা, তাও আবার লক্ষ্মী পুজোর দিন বাড়ির বাইরে আছি। বাড়িতে থাকলে এই সময় পুজোর যোগাড়যন্ত্র করতে করতে, প্রসাদ ভোগ এসব প্রস্তুত করতেই ব্যস্ত থাকতাম। কিন্তু ওই দিন ওই মুহূর্তে বাসে বসে অপেক্ষা করা ছাড়া আমাদের তখন আর কিছুই করার ছিল না। পুজোর দিনে বাড়ি থেকে এত দূরে থাকায় সবারই কম বেশি মন খারাপ লাগছিল। ইতিমধ্যে দেখি আকাশে পূর্ণিমার চাঁদ জ্বলজ্বল করছে। ঘড়িতে তখন ওই সন্ধ্যে 6:30 মতন বাজে। এবার চাঁদ যেই উঠে গেছে তখন বাসে স্পিকারে মা লক্ষ্মীর পাঁচালি চালানো হলো। দুধের স্বাদ আমরা এভাবেই ঘোলে মেটালাম। এরপর শহরের ট্রাফিক জ্যাম পেরিয়ে ওই রাত 8টা নাগাদ আমরা এসে পৌঁছালাম যোধপুরে আমাদের এক রাতের ঠিকানা মারওয়ার রিজেন্সি হোটেলে। এই যে আমাদের হোটেল, সামনে সিঁড়ির পাশাপাশি পিছনের এন্ট্রান্সে র্যাম্প বা ঢালু পথের ব্যবস্থাও আছে। কাছের দরজা ঠেলে ভিতরে ঢুকে আমরা রিসেপশনে এসে বসলাম। ধীরে ধীরে ব্যাগপত্র এবার আসতে শুরু করলো। এই মারওয়ার রিজেন্সি হোটেলটি একদমই নতুন, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। দাঁড়ান, আপনাদেরকে এবার আমাদের রুমটা দেখিয়ে দিই। এই ছিল আমাদের রুম, উইথ কুইন সাইজ বেড, 2টো চেয়ার, একটা টি টেবিল, একটা এলইডি টিভি, একটা আলমারি, আর এসি তো অবশ্যই ছিল। আর এই যে বাথরুম উইথ কমোড, সাথে 24 ঘন্টা গরম জলের সুব্যবস্থাও ছিল। তো এরপর ভালো মতন ফ্রেশ হয়ে নিয়ে বিছানায় শোয়ার সাথে সাথেই এসে হাজির সন্ধ্যাকালীন জলখাবার, গরম গরম চা আর চানাচুর। আর চায়ের কাপটা দেখুন বেশ অন্যরকম ছিল, সাথে চানাচুরের স্বাদটাও। এরপর বেশ খানিকক্ষণ বিশ্রাম নিয়ে আমরা চলে গেলাম হোটেলের বেসমেন্টে অবস্থিত বিশাল ডাইনিং রুমে, আর এখানেই ছিল রাতের খাবার আয়োজন।
এবার যতক্ষণ না খাবার আসছিল ততক্ষণ আমরা ওই সবে নিজেদের মধ্যে টুকটাক আড্ডা গল্প এসব করছিলাম, তার একটু কথাবার্তা চিটচ্যাট যেগুলোকে বলে সেগুলো করছিলাম। তারপর খাবার এসে যাওয়ার পর অমিতদা, শক্তিদা, তারপর সহদেবদা, মিঠুনদা সবাই মিলে পরিবেশন করতে শুরু করলেন। আর ওই দিনের রাতের মেনুতে ছিল গরম ভাত, গরম ডাল, আলু সেদ্ধ মাখা আর পাতলা চিকেনের ঝোল। খুব হাইফাই কোনো মেনু না, কিন্তু প্রচণ্ড খিদের মুখে এর চেয়ে ভালো এবং সুস্বাদু খাবার আর হয় না। বলতে লজ্জা নেই, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর এই যে ইনি হলেন আমাদের এই ট্যুরের অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার দাদা, আর ওই যে ওখানে বসে খাচ্ছেন আমাদের মেন ড্রাইভার দাদা। খেয়ে দিয়ে একেবারে সোজা ঘুমোতে চলে গেলাম। সকাল 6:45 বাজে, আর এটা হলো আমার রুমের ব্যালকনি দিয়ে যোধপুর শহরের একটি ছোট্ট ভিউ। আপনারা দেখতেই পাচ্ছেন শহর সবে ধীরে ধীরে জাগছে। আর আচ্ছা যাব ওই দূরে মেহরানগড় ফোর্টে, তারপরে যাব ওখান থেকে যশবন্তহাটা, তারপর উমেদ ভবন যাব, আর তারপর আমরা এই 3টেই জায়গা ঘুরে রওনা দেব মাউন্ট আবুর পথে। 17 তারিখ সকালবেলা ঘুম থেকে উঠেই নিজের বক্তব্য রেকর্ড করে রেখেছিলাম এবং তারপর স্নান করে তৈরি হয়ে নিলাম। আর ব্যাগপত্র আগেভাগেই নিচে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এই হোটেলটিতে আর একটি বাঙালি গ্রুপও উঠেছিল, ওই যে রাস্তার ওপারে ওটা ওদের বাস। এবার আমাদের সাথে এরা বিকানেরেও একই হোটেলেই উঠেছিল। এবার যতক্ষণ না আমাদের বাস ছাড়ছে আমি আর ইন্দ্র যোধপুরের রাস্তায় একটু হাঁটাহাঁটি করছিলাম। আর তারপর বাসে উঠে নিলাম আমাদের অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার দাদার একটা ছোট্ট ইন্টারভিউ। नाम क्या है भैया? महेश। कहाँ के रहने वाले? এরপর বাস ছেড়ে দিল এবং ওই দিন বাসের মধ্যেই ডিম, কলা আর বনরুটি দিয়ে আমরা সারলাম সকালের ব্রেকফাস্টের পর্ব। কারণ হাতে আমাদের খুবই কম সময় ছিল আর অনেক কিছু দেখাও বাকি ছিল। সকাল 9টা নাগাদ বাস ছাড়লো এবং তারপর ওই 9:30 নাগাদ আমরা এসে পৌঁছলাম মেহরানগড় ফোর্ট যাওয়ার মূল রাস্তায়। যদিও মেহরানগড় ফোর্ট আসতে তখনও বেশ খানিকটা সময় বাকি ছিল, তবে রাস্তা থেকেই ফোর্টের পাঁচিল দেখা যায়। এই হলো ফোর্টের এন্ট্রান্সটা যথেষ্টই চওড়া, কিন্তু এখানে গাড়ি পার্ক করা যাবে না। পার্কিং লট এই ফোর্ট থেকে প্রায় 1 কিলোমিটার মতন দূরে অবস্থিত। আমরা সবাই জানি যে যোধপুরকে ব্লু সিটি বলে। এবার এখানকার বাড়িঘরগুলি আকাশি বা তুতে বা নীল রঙের হওয়ার দরুন শহরের এরূপ নামকরণ হয়েছে। তো এই বাড়িগুলি এই মেহরানগড় ফোর্টের পেছনে এবং সামনের দিকে অবস্থিত। ফোর্টের ছাদ থেকেও এই বাড়িগুলোর দুর্দান্ত ভিউ দেখা যায় এবং সেটা আমি ভিডিওতে তুলেও ধরবো। 9:36 নাগাদ ড্রাইভার দাদা আমাদের সবাইকে ফোর্টের সামনে নামিয়ে দিলেন। এবার এখানে বড় গাড়ি পার্কিংয়ের জন্য যে ব্যবস্থা আছে সেটি ফোর্ট থেকে বেশ খানিকটা দূরে নিচে অবস্থিত, সেটা তো আমি আগেই বলেছি। তো ফেরত যাওয়ার সময় আমাদেরকে অতটা হেঁটে ফিরতে হবে, তাই আমরা সবাই যেন ঘোরাঘুরি শেষে একসাথে একই জায়গায় এসে জড়ো হই, এটাই ছিল আমাদের গ্রুপ লিডার সঞ্জয় বাবুর নির্দেশ। একসাথে না ফিরলে পরে অন্য জায়গায় যাওয়ার জন্য দেরি হওয়ার সম্ভাবনা প্রবল। তো ওনার কথা মাথায় রেখেই আমরা এগিয়ে চললাম ফোর্ট দেখতে। যদিও তার আগে বাইরে দাঁড়িয়েই অনেক ফটো ভিডিও তুলেছিলাম। তো মেহরানগড় ফোর্টের সম্পূর্ণ তথ্য নিয়ে আরেকটি ভিডিও আমি বানিয়েছি এবং সেই ভিডিওটি নিয়ে আমি খুব শীঘ্রই হাজির হব। তাহলে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রাজস্থানের ব্লগগুলো যদি এখনও না দেখে থাকেন তাহলে অবশ্যই একবার দেখে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি, খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।